আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আবার আপনাদের সামনে আসলাম। তো আপনারা যারা এই প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার যে ভাইবাটা, অর্থাৎ যারা মনে মনে ভাবছেন যে আপনাদের চান্স হলেও হতে পারে আল্লাহর ইচ্ছায়, যারা এই ভাইবার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আমার আশা। দেখুন, আপনারা জানেন যে এই পরীক্ষাটা প্রশ্ন ফাঁসকৃত পরীক্ষা, অর্থাৎ এই পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে মানে সেই ফাঁসকৃত প্রশ্নে আপনারা পরীক্ষা দিয়েছেন। সেটা বাতিল করার জন্য নানা ধরনের আন্দোলন চলতেছে। আজ না চললে, অর্থাৎ আজ 12 তারিখ, আজকে না চললেও গতকালকে চলেছিল, তার আগের দিনও চলেছিল, এবং আপনার কালকে অর্থাৎ আগামীকাল 13 তারিখ আন্দোলন চলবে আর কি। ঠিক আছে, এই আন্দোলনে যারা আন্দোলন করতেছেন তারা এই ধারণা দিয়েছেন। সেক্ষেত্রে পরীক্ষা বাতিল হবে কি হবে না সেটা আন্দোলনের পরেই বোঝা যাবে। ধরে নেন পরীক্ষা বাতিল হলো না, তখন আপনাদের ভাইবা তো প্রস্তুতি নিতে হবে, তার জন্যই আমার আশা। আর যদি বাতিল হয়েও থাকে, পরবর্তীতে যখন আবার এই পরীক্ষাটা হবে, ভাইবা তো আপনাদের দিতেই হবে। তবে সেবার যে প্রশ্ন ফাঁস হবে না বা দুর্নীতি হবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। হয়তো এর থেকে একটু কম হতে পারে, বাট হবে, শিওর থাকেন, হবেই হবে। ঠিক আছে, কারণ এটা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা চাকরি লেভেলে, সেখানে দুর্নীতি হবে। এখন ভাইবাতে আপনারা কি ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন, কি কি ধরনের কাগজপাতি আপনাদেরকে জমা দিতে হবে, এবং কোথায় ভাইবা হবে, প্লাস আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকবে, এই সব কিছু নিয়ে মূলত আমি এসেছি। দেখুন, আপনারা যারা উপজেলা পর্যায়ে 68 থেকে 70 পাচ্ছেন, বা আপনাদের যাদের এগুলো হয়েছে, এই পর্যন্ত যাদের হয়েছে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন অ্যান্সার মিলিয়ে, আপনারা ভাইবার প্রস্তুতি নেন। এবং যারা সদরে আছেন, তারা যারা 78 থেকে 80 বা তার বেশি পাচ্ছেন, আপনারা ভাইবার প্রস্তুতি নিতে শুরু করেন। আপনাদের জন্যই মূলত আমার আশা। আর যদি কেউ মনে করেন এবার না হলে আমি পরের বারের জন্য ইনশাল্লাহ প্রস্তুতি নিব, তো আপনারা আমার ভিডিওটা দেখলে আপনারা আরো ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন সামনের জন্য। সরি, আমি চলে যাচ্ছি প্রথমেই, তা হচ্ছে আপনাদের ভাইবাটা কোথায় হবে। দেখুন, আপনাদের ভাইবা হবে জেলা প্রশাসকের কার্যালয়। এ পর্যন্ত যতদূর জানি আমি এটাই হবে। যদি কোনো কিছু চেঞ্জ হয় সেটা আলাদা কথা। আর আপনাদের কাগজপত্র প্রথম জমা হবে জেলা ডিপিও অফিসে, অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি অফিসারের যে অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সেখানে আপনাদের কাগজপত্র চেক করা হবে এবং জমা নেওয়া হবে। ঠিক আছে, এবং তারপর আপনাদেরকে একটা কার্ড বা একটা অনুমোদন পত্র দেওয়া হবে, ওইটা নিয়ে আপনি ভাইবাতে যাবেন। অর্থাৎ ভাইবা দিন আপনার অ্যাডমিটের পাশাপাশি অনুমোদন পত্রটা আপনাকে নিতে হবে, যে আপনি যে ভাইবাতে ডাক পেয়েছেন সেটা তখন তারা দিয়ে দিবে ওখানে। ওকে, এখন ওই জায়গাতে আপনারা কি কি ডিপিও অফিসে কি কি কাগজ জমা দিবেন। প্রথমেই আপনার অ্যাপ্লিকেশন রিলেটেড যে কাগজগুলো, অর্থাৎ আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি এবং আপনার যে অ্যাডমিট কার্ড, এগুলো জমা দিবেন, আসলগুলা। এবং এর পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা এ পর্যন্ত যা যা পড়েছেন তার যত সার্টিফিকেট আছে সেগুলো সবই জমা দিবেন। ঠিক আছে, এবং সার্টিফিকেটের সত্যায়িত কপিও জমা দিবেন, এবং সত্যায়িতগুলো 3 সেট করে জমা দিবেন। এখন আমি যা যা বলবো তার সবই 3 সেট করে জমা দিবেন। ঠিক আছে, এর পাশাপাশি আপনি জমা দিবেন আপনার জাতীয় যে পরিচয়পত্র আছে, অর্থাৎ এনআইডি যেটা, এটা জমা দিবেন। আসলটা তারা আপনাকে চেক করে আবার দিয়ে দিবে, এবং তার সত্যায়িতও জমা দিবেন। যদি এনআইডি দিয়ে আবেদন না করে থাকেন, তাহলে জন্ম নিবন্ধনের কপি জমা দিবেন, এবং জন্ম নিবন্ধনের আসলটাও জমা দিবেন। এগুলো চেক করে তারা দিয়ে দিবে। এর পাশাপাশি আপনার যদি কোনো মানে মানে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট না, বিভিন্ন কোটার যে সার্টিফিকেট গুলো আছে, এগুলো যদি কোনো কিছু থেকে থাকে, এবং প্রতিবন্ধী কোটা, এগুলো আপনারা জমা দিবেন। ঠিক আছে, এবার আসেন আপনাদের একটা চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে, অর্থাৎ ক্যারেক্টার সার্টিফিকেট। সেটা আপনাদের যে মানে গেজেটেড অফিসার যারা আছেন, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, তাদের কাছ থেকে আপনারা এই সার্টিফিকেটটা নিয়ে এসে জমা দিবেন। এটা 3 সেট নিয়ে আসবেন, এবং এটা সত্যায়িত করার কোনো প্রয়োজন নেই, ওইটাই আপনার জমা দিতে হবে। এর পাশাপাশি আপনার নাগরিক সনদপত্র, এবং আপনার যদি যে পৌরসভার যে আপনি যদি পৌরসভায় থাকেন, তাহলে সেই পৌরসভার সনদপত্র আপনাকে আসলটাই জমা দিতে হবে। ঠিক আছে, কোনো সত্যায়িত বা কোনো ফটোকপি না। ওকে, গেল এটা। এই গেল আপনার কাগজপাতি কি কি জমা দিতে হবে। এবার আসেন আপনার পরীক্ষায় যখন আপনি ঢুকবেন, সেক্ষেত্রে আপনার কি কি জিনিস জরুরি। দেখুন, আপনি যখন পরীক্ষায় যাবেন, যাওয়ার আগে আপনার গেট আপটা অনেক জরুরি। আপনি এমন কোনো ড্রেস পরবেন না, সে আপনি পুরুষ হন বা মহিলা হন, যেটা খুব বেশি চাকচিক্য বা খুব বেশি জাঁকজমক এরকম কোনো ড্রেস না, নর্মাল টাইপের ড্রেস। অর্থাৎ ফর্মাল ভাবেই নর্মাল টাইপের ড্রেস। মেয়েরা শাড়ি সুন্দরভাবে পরবেন, এবং তার পাশাপাশি যদি কোট পরতে চান এটা পরতে পারেন, আর ছেলেরা সুন্দর করে ইন করে স্যুট মুট পরে গেলেই হবে। ঠিক আছে, এবং সেটা যেন খুব ভালো ড্রেস হয়, খুব বেশি জাঁকালো কোনো ড্রেস বা খুব বেশি জাঁকালো কোনো চুলের কাটিং বা আপনার যে ড্রেসার, এগুলো যেন না থাকে। ওকে, মার্জিত থাকে। গেল এটা। এবার আসেন, আপনি যখন ঢুকবেন তারা প্রথমেই আপনার খেয়াল করবে আপনার হাঁটাটা। আপনি এমন ভাবে হাঁটবেন না, ছেলেরা ছেলে সুলভ ভাবে হাঁটবেন, মেয়েরা মেয়ে সুলভ ভাবে হাঁটবেন। আমি মনে হয় এক কথা আপনাদেরকে বুঝাতে পেরেছি। ঠিক আছে, গেল এটা। এরপরে যখন আপনারা বসবেন, তখন বা যখন দাঁড়াবেন, তখন সোজা হয়ে দাঁড়াবেন বা সোজা হয়ে বসবেন। ঠিক আছে, কোনো একোজেকো হয়ে বা কোনো বাঁকা চাকা হয়ে বা কুজো হয়ে এভাবে বসবেন না। ওকে, এভাবে বসা যাবে না, এভাবে দাঁড়ানো যাবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড়াতে বা বসতে না বলা হবে, আপনি দাঁড়াবেন না, বসবেন না। সালাম তো প্রথমেই দিবেন, এটা তো আপনারা নতুন করে আপনাদের আমার বলার কিছু নাই। এবার আসেন, যিনি প্রশ্ন করবেন আপনার তার দিকে তাকিয়েই কথা বলতে হবে। ঠিক আছে, অন্য কোনো দিকে তাকাবেন না। যিনি প্রশ্ন করতেছেন, যার সাথে কথা বলতেছেন, তার দিকেই তাকাবেন। আবার যখন অন্য একজন প্রশ্ন করবেন, তখন তার দিকে তাকিয়ে অ্যান্সারগুলো দিবেন।
গেল। আপনি আপনার মুখের অভিব্যক্তিটা খুব সুন্দর রাখবেন, অর্থাৎ হাস্যোজ্জ্বল মুখ রাখবেন, মুখ গোমরা রাখবেন না, খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে আপনি সবকিছুর অ্যান্সার দিবেন। এবার আসেন, আপনার যখন আপনাকে ওনারা কিছু হাত দিয়ে ইশারা করবে, আপনি যদি কোনো কিছুকে দেখিয়ে দিতে চান, আপনার হাতের ইশারাটা খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে অর্থাৎ স্পষ্টভাবে করবেন। এমন কোনো আঙ্গুল বা এমন কোনো কিছু ইশারা করবেন না যেটা দেখতে অসভ্যের মতো লাগে, এটা করা যাবে না। ওকে, গেল এটা। এরপরে আপনার কথা বলার ভঙ্গি হবে খুব পরিষ্কার এবং নম্র এবং ভদ্রভাবে। মানে আপনি যেটুকু বলবেন, বাংলাতে বলেন বা ইংলিশে বলেন, সেটা স্পষ্টভাবে বলবেন। আপনাকে যদি প্রশ্ন বাংলাতে করে আপনি বাংলাতে অ্যান্সার দিবেন, ইংলিশে করলে আপনি ইংলিশে অ্যান্সার দিবেন। ওকে, এটা বলতে যাবেন না যে তারা বাংলায় প্রশ্ন করছে, বলতে চাই না যে স্যার আমি কিসে অ্যান্সার দিব, এটা বলা যাবে না, এটা বোকামি, এগুলো করেন না। আর আত্মবিশ্বাসের কথা যদি বলি, অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাবেন না, মোটামুটি ভাবে যেটুকু আছে সেটুকু দেখাবেন। আর আপনি যে চাকরিটা পেয়েই যাবেন, এই ধরনের যেন কোনো মনোভাব আপনার থেকে যেন তারা না পায়। আপনার পরীক্ষা ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি চাকরিটা পেয়েই যাবেন সেইভাবে আপনি ভাইবা দিবেন, এরকম কাজ করেন না। এগুলো কিন্তু বোকামি হবে। এই ভাইবার 10 মার্ক আপনার কিন্তু চাকরি না মানে নাও পাইয়ে দিতে পারে। কারণ ভাইবা যদি আপনি ফেল হন, তাহলে ফেল, যতই নাম্বার আপনি পান না কেন। ওকে, গেল। এবার যখন আপনি চলে আসতেছেন, তখন আপনি স্যারদেরকে সালাম দিবেন এবং আস্তে আস্তে উঠে যে চেয়ারে বসছিলেন সেই চেয়ারটা সুন্দর করে রেখে আপনি আস্তে করে সালাম দিয়ে সুন্দর করে আবার ঘুরে আস্তে করে চলে আসবেন, যেভাবে হেঁটে আসছেন সেভাবে, এবং যেন হাঁটায় কোনো সাউন্ড না হয়। ঠিক আছে, গেল এটা। এই গেল হচ্ছে আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ যে বিষয়গুলো ছিল। এইবার শেষ যে বিষয়টা, তা হচ্ছে আপনাকে কি ধরনের প্রশ্ন করা হবে। দেখুন, আপনি প্রাইমারি ভাইবা দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্রাইমারি শিক্ষা রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে, সেটা সংবিধান থেকে শুরু করে যত ধরনের যা আছে, এগুলো আপনাকে করা হবে। বুঝতে পেরেছেন? যেমন একটা প্রশ্ন করলো, আপনি প্রাইমারি বাচ্চাদেরকে যখন ইংরেজি পড়াবেন, তখন তাদেরকে গ্রামার গুলো কিভাবে শিখাবেন? আপনি খেলার ছলে শিখাবেন। শব্দগুলো কিভাবে শিখাবেন? খেলার ছলে শিখাবেন। বা আপনি তাদেরকে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখাবেন? বা কমিউনিকেটিভ স্কিলস কিভাবে শিখাবেন? এই ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। বা আপনি বাচ্চাকে কিভাবে অঙ্ক করাবেন? সে যদি কান্না করে তাকে কিভাবে মানাবেন? সে যদি মানে কোনোভাবে পড়াশোনা করতে না চায়, তাকে কিভাবে আপনি মানাবেন? এগুলো আপনাকে প্রশ্ন করা হবে। বুঝতে পেরেছেন? বা কোনো বাচ্চা নিজেকে অসহায় ফিল করে, আপনি তার পাশে অভিভাবক হিসেবে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন? এই ধরনের প্রশ্ন সবথেকে বেশি করা হবে। বুঝতে পেরেছেন? গেল এটা। এবার আছে আপনার ব্যক্তিগত প্রশ্ন। আপনি কেন এই পেশায় আসতে চাচ্ছেন? এত চাকরি থাকতে কেন এটা করতে চাচ্ছেন? এতে আপনার আসার মেইন উদ্দেশ্য কি ছিল? আপনি কিভাবে নিজেকে একজন প্রাথমিক মানে যে শিক্ষক, তা হিসেবে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারবেন? সমাজে আপনি কি, কি উন্নতি করতে পারবেন? আপনার এই প্রাথমিক শিক্ষার আর কি, কি ধাপ আছে, যে ধাপগুলোর সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন? এরকম নানা ধরনের প্রশ্ন আপনাকে করা হবে। ঠিক আছে? এই গেল আপনার এটা। ব্যক্তিগত জীবনে আপনি কেমন কি করতেছেন, কোথায় কি আছেন, আপনার পরিবারে কোথায় কি, কিভাবে আসা যাওয়া করছেন, কিভাবে ভাইবা দিতে আসলেন, এগুলো প্রশ্ন করা হবে। আপনার মানে অবজেক্টিভ বা পিডি পরীক্ষা কেমন হয়েছে, কেমন কি আশা করতে পারেন, এগুলো আপনাকে করবে। ঠিক আছে? গেল এটা। তারপরে আপনি আগে কি কোনো চাকরি করেছেন কিনা, যদি এটা হয় সেখান থেকে এখানে চলে আসবেন কিনা, বা যদি আপনি সরকারি চাকরি পরবর্তীতে আরেকটা পেয়ে যান বড়, এখান থেকে চলে যাবেন কিনা, এগুলো আপনাকে প্রশ্ন করা হবে। গেল এটা। এবার আপনার ব্যক্তিগত আপনাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে বলা হবে, সেটা বাংলাতে হোক ইংলিশে হোক। ওকে, আপনার পরিবারকে ইন্ট্রোডিউস করতে বলা হলেও হতে পারে, সেটা আপনি করবেন। এবার আসেন, আপনার বিভিন্ন বিষয় থেকে আপনাকে প্রশ্ন করা হতে পারে। বাংলা থেকে ছোট ছোট প্রশ্ন করা হতে পারে, ইংরেজি থেকে করা হতে পারে, ইংরেজিতে কোনো কবিতা লিখতে বলা হতে পারে, বা কবিতা আবৃত্তি করতে বলা হতে পারে, বা কোনো ট্রান্সলেশনে বাংলা থেকে ইংলিশ করতে বলা হতে পারে, ইংলিশ থেকে বাংলা করতে বলা হতে পারে। বুঝতে পেরেছেন? বা কোনো একটা অঙ্ক, ছোট একটা অঙ্ক, ধরেন কোনো ভগ্নাংশের অঙ্ক বা কোনো শতকরার অঙ্ক আপনাকে দিয়ে বললো কি এটা করে দাও, বোর্ডে যে করে দাও বা করে দেন, বা আপনাকে খাতায় লিখতে বলতে হবে, আপনার হাতের লেখা দেখবে। ঠিক আছে? এগুলো আপনার দেখবে। আপনার নিজের কোনো এক্সপিরিয়েন্স, যে খারাপ বা ভালো এক্সপিরিয়েন্স, চাকরি আগে পরে ভাইবা দিয়েছেন কিনা, সেগুলো জিজ্ঞাসা করতে পারে। নানা ধরনের প্রশ্ন আপনাদেরকে করতে পারে। সবকিছুই আপনার প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, আমি এখানে যতটুকু আপনাকে মানে আপনাদের বুঝাতে পারলাম, তা হচ্ছে আপনার ব্যক্তি রিলেটেড এবং আপনার পোস্ট রিলেটেড এবং আপনার যে নিজ জেলা আছে, এই রিলেটেড প্রশ্নগুলা সব থেকে বেশি আসবে। ব্যক্তি রিলেটেড বলতে আপনি কেমন ধরনের মানুষ, আপনার ভালো খারাপ দুর্বলতা বা ভালোর দিকগুলা কি, বা আপনি প্রাথমিক শিক্ষায় আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করাবেন, আর শিক্ষা রিলেটেড বলতে ওদেরকে কিভাবে পড়াবেন, আর শেষ যেটা, তা হচ্ছে আপনি একজন সরকারি চাকরিজীবী হিসেবে কিভাবে নিজেকে মানিয়ে নিয়ে এই সেক্টরটাকে আরো বেশি উন্নত করবেন। বুঝতে পেরেছেন? আর নিজ জেলার কথা তো বললাম। এই বিষয়গুলোই মূলত আপনাকে বেশি জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে? তো ভাইবার এই 10 মার্ক অনেক ইম্পর্টেন্ট, আপনাদের চাকরির জন্য অনেক ইম্পর্টেন্ট। এইটাতে ফেল মানেই পুরা ফেল। ঠিক আছে? তো ভালোভাবে প্রস্তুতি নেন। এখানে আরো অনেক প্রশ্ন মানে বলা যেতে পারে। এগুলো আপনারা আপনাদের ভাইবা যে গাইডগুলো আছে সেগুলো দেখলে আরো ভালো বুঝতে পারবেন। তবে মনে রাখবেন, প্রশ্ন যদি আপনি না পারেন কোনো কিছু অ্যান্সার, সাথে সাথে বলে দিবেন স্যার আমি পারি না বা সরি। তারা কিছু মনে করবেন না। কিন্তু আপনি ইতস্তত বোধ করে মানে আমতা আমতা করে অ্যান্সার দিবেন না। না পারলে বলে দিতে হবে। ঠিক আছে? তারা কিছু মনে করবেন না। আপনি প্রশ্ন না পারলে কিন্তু আপনার ভাইভায় আপনি ফেল হবেন না। এবং আপনি যদি ভুলভাল অ্যান্সার দেন এবং যদি শিওরলি ভুলভাল অ্যান্সার দেন, তাহলে আপনার ভাইভা মিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বুঝতে পেরেছেন? এই কাজগুলো করেন না। তো ভালো থাকবেন।
আপনাদের জন্য আমি আমার জায়গা থেকে ভাইবার আদ্যপান্ত সবই বোঝানোর চেষ্টা করলাম। হয়তো কিছু বাদ দিলেও যেতে পারে এত আলোচনার মাঝখানে, হয়তো কিছু অ্যাড করলে আপনারা করে নিতে পারেন। তো আমার জাস্ট আমি আপনাদেরকে একটা পথ দেখালাম বা পথ দেখিয়ে দিলাম, এই আর কি। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের চাকরিটা খুব সুন্দরভাবেই হোক। আপনারা এই পরীক্ষা বাতিল হোক বা না হোক, আজ হোক বা কাল হোক, এই পরীক্ষাটা দিয়ে ভাইবা পর্যন্ত যে চাকরিটা পান, দেশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করেন, এইটাই আমি চাই। আমিও শিক্ষা সেক্টরের মানুষ, আপনারাও এখানে আসেন, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। এই আমার উদ্দেশ্য এখানে আসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।